মহারাজ শান্তনুর মৃত্যুর পর হস্তিনাপুরের সিংহাসনে চিত্রাঙ্গদকে বসানো হয়। চিত্রাঙ্গদ তখন খুবই ছোট। জ্যেষ্ঠ ভ্রাতা ভীষ্ম হস্তিনাপুরের যুবরাজ হিসাবে চিত্রাঙ্গদকে ঘোষণা করেন। এরপর তিনি নিজেই রাজকার্য পরিচালনা করেন। ধীরে ধীরে চিত্রাঙ্গদ বড় হতে থাকেন, আর বড় হওয়ার সাথে সাথে চিত্রাঙ্গদ একজন বীর যোদ্ধা হয়ে ওঠেন। আশেপাশের সকল রাজ্যকেই চিত্রাঙ্গদ হস্তিনাপুরের রাজ্য সীমানার মধ্যে নিয়ে আসেন। তিনি প্রায় সমগ্র ভারতই দখল করে নিয়েছিলেন। এরপর চিত্রাঙ্গদের কাছে ডাক আসে গন্ধর্বরাজ চিত্রাঙ্গদের। গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ হস্তিনাপুরের যুবরাজ চিত্রাঙ্গদকে যুদ্ধের জন্য আহ্বান জানান, আর চিত্রাঙ্গদও গন্ধর্বরাজ চিত্রাঙ্গদের সাথে যুদ্ধ করতে রাজি হন। তবে মাতা সত্যবতী চিত্রাঙ্গদকে বাধা দেন। তিনি বলেন, গন্ধর্বরা অনেক মায়া জানে, তারা যুদ্ধের কৌশল হিসাবে মায়াকেই অবলম্বন করে, আর এই কারণেই চিত্রাঙ্গদ যেন গন্ধর্বরাজের সাথে যুদ্ধ না করেন। এদিকে জ্যেষ্ঠ ভ্রাতা ভীষ্মও চিত্রাঙ্গদকে একই কথা বলেন। তিনি বলেন, গন্ধর্বরাজ যদি হস্তিনাপুরকে যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছেন, তাহলে তিনি নিজে যাবেন গন্ধর্বরাজের সাথে যুদ্ধ করতে। তবে চিত্রাঙ্গদ যেহেতু বীর যোদ্ধা, তাই তিনি বললেন গন্ধর্বরাজ চিত্রাঙ্গদকেই যুদ্ধের জন্য আহ্বান জানিয়েছেন, এই জন্য তিনি নিজেই গন্ধর্বরাজ চিত্রাঙ্গদের সাথে যুদ্ধ করবেন। এরপরে হস্তিনাপুরের যুবরাজ চিত্রাঙ্গদ গন্ধর্বরাজ চিত্রাঙ্গদের সাথে যুদ্ধের জন্য বেরিয়ে যান। টানা 3 বছর এই যুদ্ধ চলতে থাকে। চিত্রাঙ্গদকে কোনো মতেই যুদ্ধে পরাজিত না করতে পেরে গন্ধর্বরাজ মায়াবিদ্যার প্রয়োগ করেন। গন্ধর্বরাজের মায়াবিদ্যার সামনে চিত্রাঙ্গদ হেরে যান এবং যুদ্ধে তিনি বীরগতি প্রাপ্ত করেন। চিত্রাঙ্গদ মারা যান। এরপর হস্তিনাপুরের সিংহাসনে বিচিত্রবীর্যকে বসানো হয়। বিচিত্রবীর্য তখন অনেক ছোট। আর একইভাবেই জ্যেষ্ঠ ভ্রাতা ভীষ্ম হস্তিনাপুরের রাজকার্য পরিচালনা করেন। এরপর বিচিত্রবীর্য বড় হয়ে ওঠেন। রানী সত্যবতী ভীষ্মের কাছে জানান এবারে বিচিত্রবীর্যকে বিবাহ করাতে হবে। ভীষ্ম তখন মাতা সত্যবতীকে জানান কাশী নরেশ তার 3 কন্যা অম্বা, অম্বিকা আর অম্বালিকা 3 জনের স্বয়ংবর ডেকেছেন। তখন সত্যবতী ভীষ্মকে বলেন তাহলে বিচিত্রবীর্যকে যেন সেই স্বয়ংবর সভায় নিয়ে যাওয়া হয়। তবে এর মধ্যেই খবর আসে কাশী নরেশ তার 3 কন্যার স্বয়ংবর সভাতে হস্তিনাপুরকে আমন্ত্রণ করেননি। এই কথা শুনে ভীষ্মের প্রচণ্ড রাগ হয়। তিনি রানী সত্যবতীর কাছে যান এবং মাতাকে এই অসম্মানের কথা জানান যে কাশী নরেশ হস্তিনাপুরকে আমন্ত্রণ না জানিয়ে হস্তিনাপুরকে অসম্মান করেছেন। যেহেতু কাশী এবং হস্তিনাপুরের মধ্যে দীর্ঘদিন ধরে বৈবাহিক সম্পর্ক চলে আসছে, আর এই স্বয়ংবর সভাতেই কাশী নরেশ হস্তিনাপুরকে আমন্ত্রণ না করে হস্তিনাপুরের অসম্মান করেছেন। আর এই কারণেই তিনি স্বয়ংবর সভাতে যাবেন এবং কাশী নরেশের 3 কন্যাকে তিনি বিচিত্রবীর্যের জন্য নিয়ে আসবেন। এখানে বলে রাখি কাশী নরেশ কেন হস্তিনাপুরকে তার 3 কন্যার স্বয়ংবরে আমন্ত্রণ জানাননি। কাশী নরেশের বোন ভীষ্মকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন, তবে ভীষ্ম ব্রহ্মচর্য পালন করার জন্য কাশী নরেশের বোনকে ফিরিয়ে দিয়েছিলেন। ভীষ্মের এই প্রত্যাখ্যানকে কাশী নরেশ নিজের অসম্মান বলে মনে করেছিলেন, আর এই কারণেই তিনি হস্তিনাপুরকে তার 3 কন্যার স্বয়ংবরে আমন্ত্রণ পাঠাননি। তবে ভীষ্ম রাজমাতার কাছ থেকে আদেশ নিয়ে সেই স্বয়ংবর সভাতে যান এবং সেখানে উপস্থিত সমস্ত রাজাদের পরাজিত করে কাশী নরেশের 3 কন্যাকে হস্তিনাপুর নিয়ে আসেন। ভীষ্ম যখন কাশী নরেশের 3 কন্যাকে হস্তিনাপুর আনছিলেন, রাস্তায় তাকে বাধা দেন শল্যরাজ। তবে ভীষ্ম শল্যরাজকেও পরাজিত করেন এবং 3 কন্যাকে নিয়ে হস্তিনাপুর আসেন। হস্তিনাপুর আসার পর কাশী নরেশের জ্যেষ্ঠ কন্যা অম্বা রাজমাতা অর্থাৎ সত্যবতীর কাছে অনুরোধ করেন যে তিনি পূর্ব থেকেই শল্যরাজকে তার স্বামী হিসাবে মেনে নিয়েছেন, আর এই কারণে তিনি বিচিত্রবীর্যকে বিবাহ করতে পারবেন না। রাজমাতা সত্যবতী আর ভীষ্ম দুজনেই এই কথা শোনার পর অম্বাকে সসম্মানে শল্যরাজের কাছে পাঠানোর ব্যবস্থা করেন।
বাকি দুই রাজকন্যা অম্বা এবং অম্বালিকার সাথে বিচিত্রবীর্যের বিবাহ সম্পন্ন হয়।